আজকে একটা নয়, বেশ কিছু বইয়ের রিভিউ নিয়ে এসেছি। এই বছর আমি প্রথম লাইব্রেরিতে মেম্বারশিপ নিয়েছিলাম এবং বেশ কিছু বই লাইব্রেরি থেকে নিয়ে পড়েছি। আপনাদের সেই সমস্ত বইয়ের কথা জানাবো, কোন বই আমার কেমন লেগেছে সেই ব্যাপারে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তার সঙ্গে বলবো আমি যে এলাকার লাইব্রেরি থেকে আমি বই নিই সেই লাইব্রেরির ঠিকানা আপনাদের দেবো। যদি কেউ থেকে থাকেন এখানে তাহলে আপনারা সেই লাইব্রেরিতে যোগাযোগ করতে পারেন এবং মেম্বারশিপ নিতে পারেন। তাহলে ভিডিওটা দেখতে থাকুন এবং বইয়ের রিভিউগুলো দেখুন। লাইব্রেরি থেকে নিয়ে পড়া প্রথম বই হলো জলের উপর পানি। স্বপ্নময় চক্রবর্তীর এই বইয়ের রিভিউ হয়তো খুব বেশি মানুষের প্রয়োজন হবে না, অনেকেই পড়ে ফেলেছেন। তবু যারা পড়েননি তাদের জন্য বলি যে এই বইকে কিন্তু সংক্ষেপে বর্ণনা করা যাবে না। পড়ার সময় একরকম অস্বস্তিও আপনি অনুভব করবেন, কখনো ভালো লাগা কখনো মন্দ লাগা ঘিরে ধরবে। প্রতিটি পর্বে ভালো লাগা ও খারাপ লাগা মিশে যাচ্ছিল। ভারত ভাগ ও পূর্ব পাকিস্তানের বাংলাদেশ হওয়ার গল্প এবং এর সম্পর্কে অনেক অজানা তথ্য এখান থেকে জানতে পারবেন। তাছাড়া এই ভেঙে যাওয়া দেশের ভেঙে পড়া বিচ্ছিন্ন মানুষগুলোর অবস্থাও তুলে ধরেছেন লেখক। যদিও প্রেমের ছোঁয়াও রয়েছে এখানে। উজমা, বিলু, অঞ্জলি, অনঙ্গ, স্বপ্না, মাধুরী, তাছাড়া দেবনাথ পরিবার এবং বিশেষ করে কৈলাস দেবনাথকে কিন্তু উল্লেখ করতেই হবে। কৈলাস দেবনাথ হলেন এমন একজন মানুষ যিনি দেশভাগের ভারে জর্জরিত। নেতাদের ক্ষমতা লিপ্সা লক্ষ লক্ষ মানুষের প্রাণকে শেষ করেছিল। লক্ষ লক্ষ মানুষের রক্তে তৈরি হয়েছিল নেতাদের সিংহাসন। হ্যাঁ, এই বই পড়তে গিয়ে আপনি কিছু জায়গায় বাধা পেতে পারেন যেখানে আপনার বাঙাল ভাষার খুব প্রচলন হয়েছে, তাই কিছুটা ধীরে ধীরে পড়বেন এবং দরকার হলে গুগলের সাহায্যও নিতে পারেন। বইটি প্রকাশিত হয়েছে দেশ থেকে। বইটার মূল্য বর্তমানে জানা নেই। পরবর্তী বইটি হলো প্রীতম বসুর লেখা প্রাণনাথ হইও তুমি। ওনার লেখা পছন্দ করেন না বর্তমানে এরকম মানুষ খুব কমজনই আছে। ওনার লেখা চৌথুপীর চর্যাপদ, কপিলা বস্তুর কলস এবং রিসেন্টলি যে বইটি বেরিয়েছে বিদ্যান বনাম বিদুষী খুব জনপ্রিয়। আমি প্রাণনাথ হইও তুমিটাই পড়েছি একমাত্র। প্রাণনাথ হইও তুমির বিষয়বস্তু হলো কীর্তন ও রহস্য যদি একসঙ্গে মিশে যায় তখন যেরকম আকর্ষণীয় মনে হয় ঠিক সেরকম। প্রীতম বসুর লেখা এই বইয়ে একদিকে রয়েছে কীর্তন ও তার অতীত, অন্যদিকে রয়েছে স্বদেশী আন্দোলন। দুয়ের মিলমিশ ঘটিয়েছিল প্রাণনাথ ও তার বন্ধু মৃদঙ্গ, তাদের উত্তরসূরি পদাবলী ও তার প্রফেসর। বর্তমানে সেই কীর্তন ও প্রাণনাথের অদৃশ্য হয়ে যাওয়ার রহস্যের জট ছাড়াবে তারা। এবারে বইটি হলো তিলোত্তমা মজুমদারের লেখা অর্জুন ও চারকন্যা। ওনার লেখা আমার এমনিই খুব ভালো লাগে, তাই অর্জুন ও চারকন্যা পড়ারও খুব ইচ্ছে ছিল। মহাভারত মানে আমরা দ্রৌপদীকে জানি, দ্রৌপদীকে কেন্দ্র করেই মহাভারত, কিন্তু অর্জুনের জীবনে আরও তিনজন স্ত্রী ছিলেন, উলুপি, চিত্রাঙ্গদা ও সুভদ্রা। প্রায় সব জায়গায় কিন্তু এনারা উপেক্ষিত। এই তিনজনের বর্ণনা হচ্ছে এই কাহিনীতে। উলুপির চরিত্র বেশি আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে। চিত্রাঙ্গদাও ধীরে ধীরে অর্জুনের উপযুক্ত আমার মনে হয়েছিল। তবে এদের মাঝেও কৃষ্ণ ছিল সর্বোচ্চ আসনে। অর্জুন যে আসলে কৃষ্ণের তা বুঝিয়েছেন লেখিকা। তাই মহাভারতের উপর একটা ভালো বই বলতে গেলে তিলোত্তমা মজুমদারের অর্জুন ও চারকন্যাও আপনাদের সাজেশনে রাখতে হবে। তিলোত্তমা মজুমদারের লেখা আরও একটি বই আমি পড়েছি, সেটা হলো রেভ। যদিও অর্জুন ও চারকন্যা বা ওনার অন্যান্য লেখা বইগুলো পড়ার পরে এটা আমার খুব একটা ভালো লাগেনি। 5 জন বস্তিতে থাকা ছেলের গল্প এবং তার সঙ্গে দেবশ্রীও রয়েছে একটি মেয়ে, তাদেরকে ঘিরে কাহিনীটা বলা যেতে পারে। যদি আরও অনেক চরিত্র রয়েছে এবং এই 5 জন ছেলের মধ্যে সানি একমাত্র পড়াশোনা জানে, তার পেটে একটু বিদ্যে রয়েছে, বাকিদের পেটে বিদ্যে নেই বললেই চলে। তো এই বস্তিতে থাকা যে ছেলেগুলো, তাদের জীবনকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, তারা কি করে বা তাদের জীবন ধারণের জন্য তারা কি কি করেছে, এই সমস্ত ঘিরেই আর কি একটা গল্প গড়ে উঠেছে। মোটামুটি লেগেছে, খুব একটা ভালো নয়। এবারে যে বইটার কথা বলছি সেটা নিয়ে বলতে দিলে আমি হয়তো সারাটা দিন পার করে দিতে পারি। প্রেমাঙ্কুর আতর্থীর লেখা মহস্তবীর জাতক। আমি কিছু বলবো না, শুধু বলবো পড়বেন, অবশ্যই পড়বেন। যদি না পড়েন তাহলে জানবো যে আপনি অন্যতম রত্নগুলোর মধ্যে একটাকে হারিয়ে ফেলেছেন। আপনি যতগুলো বই পড়েছেন বা যা যা পড়েছেন তার মধ্যে আমার মনে হয় মহাস্তবীর জাতক পড়লে আপনার জীবনের কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রেমাঙ্কুর আতর্থীর
এটাকে আত্মজীবনীও বলা যেতে পারে, এবং উনি এটা কয়েকটা খণ্ডে ভাগ ছিল, যেটাকে উনি মানে কয়েকটা পর্ব আছে, 3টে পর্ব না 4টে পর্ব ভাগ আছে, যার লাস্ট পর্বটা উনি খুব অসুস্থ অবস্থাতেই লিখেছেন। একদম ভূমিকা থেকে পড়বেন, শুরু থেকে শেষ পর্যন্ত পাতা পড়বেন, এবং আমার মনে হয় না যে কাউকে আমাকে পড়তে বলতে জোর করতে হবে। বইটা দারুণ, মানে এই বই পড়ার পরে আমি চাইবো যে আপনারা বলুন কমেন্ট সেকশানে যে আপনাদের কেমন লাগলো। এই সাজেশনটা দিতে আমার সবচেয়ে ভালো লাগছে, এই বই সাজেশন দিতে। এই বইটা পড়ার পর আমার মনে হয়েছে যে অন্য যা যা পড়েছি আমি জানি না সেগুলো আমার জীবন কতটা বদলেছে, কিন্তু এটা পড়ার পর জীবনের ধারণা বা জীবন সম্পর্কে ধারণা কিন্তু অনেক কিছু বদলে যাবে। তাই অবশ্যই পড়ুন মহাস্থবির জাতক, প্রেমাঙ্কুর আতর্থীর লেখা। এটা সম্ভবত দেশ থেকে প্রকাশিত হয়, আপনারা নিজে কিনেও নিতে পারেন বা চাইলে আপনারা লাইব্রেরি থেকে নিয়েও পড়তে পারেন। আমি তো লাইব্রেরি থেকে নিয়ে পড়েছি। এবারে যে উপন্যাসটার কথা বলবো সেটা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা চক্র। আমার মনে হয় ওনার লেখা বইয়ের রিভিউ খুব একটা আমাদের পাঠকদের দরকার পড়ে না, রিভিউ ছাড়াই আমরা ওনার লেখা গোগ্রাসে গেলি। তবু চক্রটা সম্পর্কে আমার মনে হয় যে পাঠক মহলে আরেকটু চর্চার দরকার ছিল। যেরকমভাবে পার্থিব বা মানবজমিন, দূরবীন এই সমস্ত উপন্যাসগুলো জনপ্রিয় হয়ে উঠেছিল, চক্রও কিন্তু আমার মনে হয় যে খুব একটা কম নয় তার থেকে। চক্র পড়লেই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, আরও একটু আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা দরকার ছিল উপন্যাসটা। আচ্ছা, চক্র উপন্যাস পড়তে গিয়ে এবং ওনার বাকি উপন্যাসগুলো পড়ে আমার ওনার লেখা সম্পর্কে একটা যে ধারণা তৈরি হয়েছে সেটা হলো, মানে আমি ভুলও হতে পারি, যে এই প্রত্যেকটা উপন্যাসে কিন্তু একজন আপন ভোলা, সংসার ভোলা একজন মানুষ থাকেন, এবং যাকে কেন্দ্র করে বা যার আশপাশেই কিন্তু এই উপন্যাসগুলো গড়ে ওঠে। প্রত্যেকটা উপন্যাসে কিন্তু আমি এরকম একজনকে পেয়েছি যে কিন্তু জগৎ ভুলে বা সংসার ভুলে থাকতে চায়, এবং এই উপন্যাসে চক্রতে আমরা কিন্তু একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্পও পাবো। পড়তে অবশ্যই খুব ভালো লাগবে, এবং আমি বলবো যে আপনারাও পড়ে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবারে যে বইটার কথা বলছি সেটা রিভিউ দেওয়ার কি দরকার আছে? মনে হয় নেই। আমরা জানি যে এটা একটা সিরিজের একটা প্রথম পার্ট। সত্যি বলতে আমার কাছে দুটো বই ছিল, এবং দুটো বই ছিল না বলেই আমি পড়তে পারিনি এতদিন। এবং আমি লাইব্রেরি থেকে প্রথমে বইটা নিয়ে আমার পড়ার পর মনে ছিল, উফ কেন যে এতদিন পড়িনি। স্বর্গছেরা চা বাগান, তিস্তার পাড়, অনিমেষের ছোটোবেলা, আর তার হাত ধরে যে প্রথম স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন, সবই যেন মনে হবে চোখের সামনে ঘটে যাচ্ছে। আমি যেন পাশে কোথাও দাঁড়িয়ে আছি আর উপন্যাসটা যেন ঘটে যেতে দেখছি। সমরেশ মজুমদার মনে হয় সকল পাঠককে কিন্তু অনিমেষের পিছু পিছু ছোটা দৌড় করিয়েছেন এখানে। আমরা সকলেই দৌড়েছি তার পেছন পেছন। তাই উত্তরাধিকার নিয়ে আমার বলার কিছু নেই। এবারে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের রচনাবলী প্রথম খণ্ড। হ্যাঁ, আমি এটা লাইব্রেরি থেকে নিয়ে পড়ছি, তার জন্য আমি আপনাদের আর একবার বললাম। এর রিভিউ আমি আগে দিয়েছি এবং সমগ্রভাবে একটা বলে দিয়েছি আপনাদের। দ্বিতীয় খণ্ডটা আমি বর্তমানে পড়ছি, তাই দ্বিতীয় খণ্ড আলাদাভাবে আমি আর দিচ্ছি না এখন, তার রিভিউও দেওয়া আছে। আচ্ছা, প্রথম খণ্ডটাতে আমরা 3টে উপন্যাস পাবো। রাত্রির তপস্যা, কলকাতার কাছে, নারী ও নিয়তি। 3টে সম্পর্কে একটু বলবো। রাত্রির তপস্যা যখন পড়বেন তখন মনে হবে, মানে ওখানে আমরা 3টে চরিত্র মূল পাবো, সেটা হচ্ছে ভূপেন, সন্ধ্যা, কল্যাণী। যদিও আরও অনেকে আছে এবং তাদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই 3টে জীবন ঘিরে আপনার উপন্যাসটা। ভূপেনের মতো পড়তে গিয়ে মনে হবে যে ভূপেনের মতো কনফিউজ চরিত্র কিন্তু বর্তমানে বেশি। কখনো কখনো আমার মনে হয়েছে যে উপন্যাসের মধ্যে ঢুকে গিয়ে আমি ভূপেনকে কিছু উপদেশ দিয়ে আসি। তবু আমার মনে হয় ভূপেন যে পরিস্থিতিতে ছিল, হয়তো সেই জায়গায় আমি থাকলে হয়তো আমিও তাই করতাম। তবে হ্যাঁ, সন্ধ্যার মতো হয়তো দ্বিতীয়টার আর দেখা মেলে না এই সময়। তারপরে আসবে কলকাতার কাছে, সে সম্পর্কে আগেই বলেছি, ওটা তো একটা মাস্টারপিস এবং ওটা একটা সিরিজের অংশ। পরবর্তীতে আপনারা উপকণ্ঠে এবং পৌষ ফাগুনের পালাটাও পড়বেন ওটা পড়ার পর। তবু আমার কলকাতার কাছেই পড়তে গিয়ে মনে হয়েছে রাসমণি আর উমা চরিত্রটা খুব ভালো লেগেছে, কিন্তু শ্যামার যে তার স্বামীর সঙ্গে সঙ্গে একই রকম অ্যাডজাস্ট করে নিয়ে নিজেকে, তার যে চরিত্রের যে অবনতি সেটা খুব খারাপ লেগেছে এক সময়। নারী ও নিয়তি পড়তে গেলে তো সেটা আমরা ঐতিহাসিক একটা জানি উপন্যাস, ওটা ঐতিহাসিক দলিল বলা চলে। আর ক্রিয়াস চরিত্রম বলে একটা গল্প আছে, যেটা পড়লে আপনার মনে হবে যে সত্যি মানুষের চরিত্র কিন্তু বেজায় জটিল। তো একবার পড়ে দেখবেন অবশ্যই। গজেন্দ্র কুমার মিত্র রচনাবলী কিন্তু একবার পড়তে শুরু করলে আমার মনে হয় না যে আর ছাড়তে পারবেন। তো এই ছিল হচ্ছে আমার লাইব্রেরি থেকে নিয়ে পড়া বই। বর্তমানে আমি ওনারই লেখা দ্বিতীয় খণ্ডটা পড়ছি, তার রিভিউ দেওয়া আছে, এবং পরবর্তীতে ওনার বাকি খণ্ডগুলোও পড়বো বলে আশা করে রেখেছি। দেখা যাক কতগুলো পড়তে পারি। এই হচ্ছে লাইব্রেরি থেকে নিয়ে পড়া বই। তাছাড়া আমি নিজস্ব সংগ্রহ কিছু বই পড়েছি, সেগুলো সম্পর্কে একেবারে বছরের শেষে জানাবো।
বইগুলো আমি নস্করপুর পাঠাগার থেকে নিয়ে পড়েছি। যারা এখানে আসতে চান তারা 102/1 বনমালী নস্কর রোডের খোঁজ করতে পারেন। বেহালা বা তার আশেপাশে যারা আছেন তারা হয়তো চিনতে পারেন। বেহালা থানায় নেমে যদি পর্ণশ্রীর দিকের অটোগুলো নেন তাহলে আপনারা বনমালী নস্কর রোডের উপর হয়েই আসবেন এবং অটোয় উঠলে আপনাদের ঠিক ডান দিকে হরিসভা মাঠের পরে ডান দিকেই দেখবেন একটা কালী মন্দির আছে, যার দোতলায় এই নস্করপুর লাইব্রেরি বা নস্করপুর পাঠাগারটা রয়েছে। এখানে আপনার প্রথমে একটা অ্যামাউন্ট নিয়ে নেয় 250 বা 240 মতো, এবং পার মান্থ 20 টাকা করে এখন নিচ্ছে। তো এই অ্যামাউন্টটা খুবই কম, মানে আমি যে হারে বই নিয়েছি তার তুলনায় আমার মনে হয় যে অ্যামাউন্টটা খুবই কম, এবং এটা আপনার ওই 240 টাকা বা 250 টাকাটা এক টাইমই লাগছে, বাকি তো 20 টাকা করে আপনার মান্থলি যেটা দিতে হয়। তো যদি কেউ লাইব্রেরি মেম্বারশিপ নিতে চান তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন। আমার মনে হয় আমাদের মতো পাঠকদের কিন্তু অনেক সুবিধা এই লাইব্রেরিতে মেম্বারশিপ নিলে। ধন্যবাদ।